বন্ধুরা, মনে হচ্ছে তারেক রহমানের সরকারকে পাগল করে ছেড়ে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন তারা যুদ্ধ করছে ভারতের সাথে, যে শেখ হাসিনাকে ফেরত না দিলে, বিশেষ করে শেখ হাসিনার মুখ বন্ধ না করলে তারেক রহমান ভারতে যাবেন না। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করেছেন, আর কয়েক ঘন্টা আগে তার একটা প্রবন্ধ, তার একটা উপসম্পাদকীয় প্রকাশিত হয়েছে ভারতের নিউ দিল্লি পোস্টে। উপসম্পাদকীয়টা হলো ডেমোক্রেসি অর এক্সট্রিমিজম, বাংলাদেশ এট ডেঞ্জারাস ক্রস রোডস। এটা নিয়ে পরে আলোচনা করব। আসুন এখন আমরা শুনি জননেত্রী শেখ হাসিনা কি লিখেছেন। আমি তার নিবন্ধটির বাংলা অনুবাদটা আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন তার নিবন্ধ, গণতন্ত্র না উগ্রবাদ, বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ। শান্তিপূর্ণ ও মধ্যপন্থী মুসলিম দেশ বাংলাদেশ আজ ভেঙে পড়ার দ্বার প্রান্তে। বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে মাত্র 15 বছরে প্রাণ অবস্থা থাকা থেকে উঠে এসে বাংলাদেশ বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছিল। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার মাত্র 1 বছরের মধ্যেই সব অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিহত ও অন্যান্য জাতীয় নেতা এবং আমাদের মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ গভীরতম শ্রদ্ধার দাবিদার। পাকিস্তান বাহিনীর দখলদারিত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে যারা সমর্থন দিয়েছিলেন তারাও গভীর সম্মানের দাবিদার। বিপুল রক্তক্ষয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও এর গণতান্ত্রিক ও উন্নয়নের যাত্রা মসৃণ ছিল না, বরং ছিল বিপদসংকুল ও কণ্টকাকীর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নিহত অন্যান্য জাতীয় নেতা, এটা একটু দুবার হয়ে গেছে, 1975 সালের 15ই আগস্ট আমি আমার প্রায় পুরো পরিবারকে হারাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা, আমার 3 ভাই এবং 2 ভাইয়ের স্ত্রী সহ পরিবারের মোট 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার বোন এবং আমি সে হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাই, কারণ আমরা তখন জার্মানিতে ছিলাম। সেই পরিস্থিতিতে 1981 সালে আমার দেশে ফিরে আসার কারণ ছিল জনগণের সেবা করা। আমার অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করেছিল। আমি সভাপতি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু এটি ছিল আমার দল এবং জনগণের ইচ্ছা। আমার বাবাও আমার পরিবার জাতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা ছিল একটি দায়িত্ব। দীর্ঘ সময় দেশ সামরিক স্বৈর শাসকদের অধীনে শাসিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটত। এটাই ছিল পরিস্থিতি। তাই লক্ষ্য ছিল জনগণের জন্য গণতন্ত্র, আঞ্চলিক সম্প্রীতি ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করা, যা বঙ্গবন্ধুরও লক্ষ্য ছিল। তিনি বাংলাদেশকে জনগণের জন্য দারিদ্র্য মুক্ত ও সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাজনীতি, গণতন্ত্র এবং সমান নাগরিকত্বে বিশ্বাস করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সকল মানুষের মাতৃভূমি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী জনগোষ্ঠী এবং প্রতিটি নাগরিকের জন্য। 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ প্রথমবারের মতো সরকার গঠন করে। অগ্রাধিকার ছিল জনগণকে সহায়তা করা, খাদ্য উৎপাদন বাড়ানো হয় এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয় এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বহু পদক্ষেপ নেওয়া হয়। বিশ্বাস ছিল জনগণের জন্য কিছু করতে হবে। 2001 সালে 5 বছর মেয়াদে শেষে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। বিদ্যুৎ উৎপাদন বেড়ে 4300 মেগাওয়াট 43,000 মেগাওয়াটে পৌঁছেছিল এবং সাক্ষরতার হার বেড়ে 65.5% হয়েছিল। অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক সূচকও ব্যাপক উন্নত হয়েছিল, কিন্তু 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারেনি। দুঃখিত, এটা আসলে 4300 মেগাওয়াট হবে, সেটা যেটা ছিল। জননেত্রী শেখ হাসিনা বলছেন যে তার 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তার প্রথম মেয়াদের শাসনে এই পরিস্থিতির এতটুকু উন্নত হয়েছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত সরকারের অধীনে বাংলাদেশ সন্ত্রাসবাদ ও সহিংস ধর্মীয় উগ্রবাদের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ এবং অন্যান্য উগ্রবাদী নেটওয়ার্ক কার্যক্রম বিস্তারের সুযোগ, আশ্রয় এবং আত্মবিশ্বাস লাভ করে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল।
8 বছর পর 2008 সালের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এলে 2009 সালে সরকার গঠন করা হয় এবং সন্ত্রাসবাদ মোকাবেলাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়। 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করা হয় এবং সন্ত্রাসের অর্থায়ন, অর্থ পাচার, জঙ্গি নিয়োগ ও উগ্রবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে আইনি কাঠামো শক্তিশালী করা হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। গোয়েন্দা সমন্বয় উন্নত করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হয়। জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় সমন্বয় কাঠামো গঠন করা হয় এবং সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করা হয়। ধর্মীয় আলেম, শিক্ষক, পরিবার, তরুণ এবং কমিউনিটি নেতাদের সঙ্গে কাজ করা হয়। এর ফলে এই উপলব্ধি তৈরি হয় যে শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসবাদকে পরাজিত করা যায় না। শিক্ষা, সামাজিক সচেতনতা, ধর্মীয় পাল্টা বয়ান, আর্থিক নিয়ন্ত্রণ, সাইবার নজরদারি এবং কমিউনিটির প্রতিরোধ ঘুরে দাঁড়ানোর সক্ষমতার মাধ্যমেও একে পরাজিত করতে হবে। 2024 সালে জুলাই-আগস্টে বাংলাদেশে এক বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করে। মোহাম্মদ ইউনূসের সুচিন্তিতভাবে পরিকল্পিত একটি আন্দোলনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়, যা কোটা ইস্যুর আড়ালে পরিচালিত হয়েছিল। সহিংস উগ্রবাদীদের সক্রিয় অংশগ্রহণকারী সংগঠন ও সুবিধাভোগী হিসাবে ব্যবহার করা হয়। এই আইন ভঙ্গকারীরা 460টি থানা পুড়িয়ে দেয়, যার ফলে বহু স্থানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে। পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় এবং ওভারব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়। কারাগারে হামলা চালানো হয়। দণ্ডিত ও অভিযুক্ত জঙ্গিরা পালিয়ে যায় অথবা জামিনে মুক্তি পায়। আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নেতা সহ সব সন্ত্রাসী, খুনি এবং যারা কারাগারে ছিল তাদের মুক্তি দেওয়া হয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান, সুফি মাজার ও দরগা এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধ্বংস করা হয়। শুধু প্রতিষ্ঠান নয়, মানুষও রেহাই পায়নি। এটি ছিল বাংলাদেশের ঐতিহাসিক ধর্মীয় সম্প্রীতির উপর একটি আঘাত। উগ্রবাদী নেতারা আবারও জনজীবনের প্রকাশ্যে ফিরে আসতে শুরু করে। তাদের যুক্তি ছিল নির্মম: লাশ সৃষ্টি করা, ক্ষোভ সৃষ্টি করা, তাহলে সরকারের পতন ঘটবে। ডক্টর মুহাম্মদ ইউনূস, তারেক রহমান এবং জামায়াত সেই লক্ষ্যে আন্দোলন পরিচালনা করেছিল। এটি কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না, বরং ছিল সুচিন্তিতভাবে পরিকল্পিত একটি অভিযান। 18 জুলাই প্রতিটি মৃত্যু, ছোড়া প্রতিটি গুলি এবং সহিংসতা ও অস্ত্র সংক্রান্ত প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। ডক্টর ইউনূস এবং তার শাসন ব্যবস্থা যদি সত্যি বিচার চাইতো, তাহলে সেই তদন্ত কেন স্থগিত করা হলো? তারা স্বাধীন তদন্তকে কেন ভয় পেল? যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের অন্তর্বর্তী সরকার সুরক্ষা দিয়েছে, তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। সেই দায় মুক্তি নিজেই সত্য বলে দেয়। তারা যদি কোনো অপরাধ না করে থাকে, তাহলে তাদের দায় মুক্তির প্রয়োজন হলো কেন? তাদের সুরক্ষা দেওয়াই প্রমাণ করে প্রকৃত হত্যাকারী কারা ছিল। তারেক রহমান তার পূর্বসূরি যে কাজ শুরু করেছিলেন সেটি অব্যাহত রেখেছেন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করছেন। 2024 সালের আগস্ট থেকে রাষ্ট্রে কোনো আইন শৃঙ্খলা নেই। একজন সাবেক প্রধান বিচারপতিকে মিথ্যা মামলা জড়িয়ে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতির উপর চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে এবং তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। যে দেশে আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের পিটিয়ে হত্যা করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে, গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে, সেখানে সন্ত্রাসের এক পরিবেশ ছড়িয়ে দেওয়া হয়েছে। নারী ও কিশোরীরাও ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। 2009 সাল থেকে যে দেশ উন্নত হয়ে উঠেছিল, যে দেশ 2021 সালে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছিল, সেই দেশের আজকে এই অবস্থা। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল। দারিদ্র্যের হার কমে 18.7% এবং চরম দারিদ্র্যের হার কমে 5.6% নেমে এসেছিল। মানুষ প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ জীবনযাপন করত। দুর্ভাগ্যজনকভাবে গত 2 বছরে এই দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং সব অর্জন ধ্বংস হয়ে গেছে। দারিদ্র্য বাড়ছে। এখন মানুষের জীবন ঝুঁকির মধ্যে এবং
বাড়িতে কিংবা রাস্তায় কোথাও তাদের নিরাপত্তা নেই, অথচ যারা ক্ষমতায় রয়েছে তারা ক্ষমতা ভোগ করছে, অর্থ উপার্জন করছে এবং জনগণের বিষয়ে কোনো পরোয়া করছে না। এমনিতে শত শত শিশু তাদের টিকা না পাওয়ার কারণে মারা গেছে। বার্তাটি সহজ ও স্পষ্ট, উগ্রবাদ, সহিংসতা কিংবা এর ধর্মনিরপেক্ষ ভিত্তি ধ্বংসের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে উদ্ভাবন করার প্রয়োজন নেই। বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র, সাংবিধানিক শাসন ব্যবস্থা, ধর্মীয় সম্প্রীতি, উন্নয়ন এবং নিরাপত্তার মাধ্যমে। জননেত্রী শেখ হাসিনা এখানে বলছেন যে তারেক রহমানরা যেটা বলছে আর কি, যে তারা নতুন বাংলাদেশ আবিষ্কার করছেন, সেটা হলো উগ্রবাদ, সহিংসতা এবং ধর্মনিরপেক্ষ ভিত্তি ধ্বংসের নতুন বাংলাদেশ। তিনি বলছেন সেটা করতে হবে, মানে সেটা তো করার দরকার নেই, বরং শেখ হাসিনা সরকারের কার্যক্রমগুলা অব্যাহত রাখা দরকার। সেগুলো কি? গণতন্ত্র, সাংবিধানিক শাসন ব্যবস্থা, ধর্মীয় সম্প্রীতি, উন্নয়ন এবং নিরাপত্তা মাধ্যম। তারপর শেখ হাসিনা লিখছেন, একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য মঙ্গলজনক। একটি ধর্মনিরপেক্ষ শান্তিপূর্ণ বাংলাদেশ বৈশ্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য। এই ছিল বন্ধুরা শেখ হাসিনার নিবন্ধটি। ছোট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি তিনি বলেছেন। তবে আমি মনে করি আজকের এই নিবন্ধটির ফোকাস হলো বাংলাদেশে যে 2024-এ যে জঙ্গি উত্থান হয়েছে, শেখ হাসিনা টেকনিক্যাল কারণে সরাসরি জঙ্গি উত্থান না বললেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে এটা ইউনুসের নেতৃত্বে করা একটা যে ষড়যন্ত্রমূলক আন্দোলন এবং জঙ্গিরা এদের নেতৃত্ব দিয়েছে। আসলে এটা একটা জঙ্গি উত্থান ছিল। তিনি যেটা বলেছেন মূলত সেটা হলো যে আমাদের উন্নয়ন তো আমরা উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, সেটা কি? গণতন্ত্র, সাংবিধানিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ শাসন, আইনের শাসন। তার বিপরীতে তারেক রহমান বা তার আগে জঙ্গিরা কি দিয়েছে? উগ্রবাদ, সহিংসতা, ঘৃণা এবং অর্থনীতিকে ধ্বংস করা।